আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোর অপেক্ষায় গল্পের ৬ নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এই বলে দুইজন বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর আমরা কলেজে পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে জেরিনকে তার ক্লাসে যেতে বলে আমি আমার ক্লাসে চলে আসলাম, কারণ ৩ মিনিট লেট। আর বেশি দেরি না করে স্যার থেকে অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে মামুনের সাথে বসে গেলাম। এইদিকে আমি একটা মেয়ের সাথে এক রিক্সায় এসেছি, এটা নীলা দেখে ফেলেছে। তার মাথায় এখন একটাই চিন্তা, ওই মেয়েকে কি লাগে শুভর। না, মেয়েটাকে দেখলাম আমার ক্লাসে যেতে যাই, দেরি না করে মেয়েটার সাথে কথা বলি। তার শুভর সাথে কি সম্পর্ক। এইদিকে আজ মনি কলেজে না আসাতে জেরিন একা একা বসে থাকলো ক্লাসে। তখনই তার পাশে একটা মেয়ে এসে বলতে লাগলো, হাই কেমন আছো। জেরিন বলল, ভালো, তুমি। মেয়েটি বলল, আমিও ভালো আছি। আচ্ছা, তোমাকে তো চিনতে পারলাম না। জেরিন বলল, আসলে আমি এই কলেজে নতুন ট্রান্সফার হয়ে এসেছি। মেয়েটি বলল, ও আমি নীলা, তুমি। জেরিন বলল, আমার নাম জেরিন। নীলা বলল, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবে না তো। জেরিন বলল, আরে কেন রাগ করব, বলো কি বলবে। নীলা বলল, আচ্ছা তুমি আমার বিএফ এর সাথে কেন এক রিক্সায় আসলে, ওর সাথে তোমার সম্পর্ক কি। জেরিন বলল, বিএফ কে তোমার, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। নীলা বলল, আরে শুভর কথা বলছি, আসলে সে আমার বিএফ। আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির কারণে শুভ আমার সাথে রাগ করে আছে। জেরিনের নীলার কথা শুনে কিছুটা মন খারাপ হয়ে গেল। জেরিন বলল, আচ্ছা শুভ যে আপনার বিএফ সেটা আমি কি করে বিশ্বাস করব। নীলা বলল, আচ্ছা এই ব্যাপার, দেখো প্রমাণ। এই বলে নীলার আমার আগের কিছু পিক দেখালো। এইসব দেখে জেরিনের চোখ দিয়ে কান্না আসতে লাগলো, কিন্তু কোনো রকম আটকে রাখছে। নীলা বলল, জানো শুভ না আমাকে অনেক ভালোবাসে, সে আমার জায়গায় অন্য কাউকে বসাতে পারবে না এবং বসাবেও না। আচ্ছা বলো না, তোমার আর ওর সম্পর্ক কি। জেরিন অনেক কষ্ট করে বলল, শুভ আমার বিয়ে লাগে, শুভর বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, আর এখন আমরা তাদের বাসায় বেড়াতে এসেছি। নীলা বলল, ও তাই বলি, আমার শুভ আমাকে ছাড়া আর কাউকে তার পাশে বসায় না। আচ্ছা আমি যে তোমাকে এইসব বলছি, তুমি কিন্তু শুভকে কিছুই বলবে না, কেমন। জেরিন কান্না মুখে বলল, আচ্ছা ঠিক আছে আমি বলবো না। আচ্ছা আমার ভালো লাগছে না, আমি এখন যাই তাহলে। নীলা বলল, ও তোমার ভালো লাগছে না, আচ্ছা যাও, সাবধানে যেও। আচ্ছা আরেকটা কথা শোনো, পারলে শুভর থেকে একটু দূরে দূরে থেকো, কেমন। কারণ বুঝতে পারছো, মেয়ে মানুষ তার প্রিয় মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। জেরিন নীলার কথায় মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ভাই পরে কথা হবে। এই বলে জেরিন ক্লাস থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে গেল। নীলা বলল, তীর একদম সঠিক জায়গায় লেগেছে, বা নীলা বা, তোকে সত্যি গুরু মানতে হবে। একটা মুচকি হাসি দিয়ে কথাটা বলল। জেরিন কলেজ গেটে এসে একটা রিক্সা দাঁড় করিয়ে রিক্সায় উঠে ঠিকানা বলে দিল, আর রিক্সা তার আপন গতিতে চলতে লাগলো। এইদিকে জেরিনের চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে নীলার কথাগুলো শুনে। নীলা যখন কথাগুলো বলছে তখন জেরিনের মনে হচ্ছিল তার কলিজাটা মনে হয় কেউ এক টান দিয়ে বের করে ফেলতেছে। জেরিন ভাবতে লাগলো, হয়তো নীলা সত্যি বলছে, কারণ শুভকে আমি যতবার ভালোবাসি বলেছি সে ততবার আমাকে ফিরিয়ে দিয়েছে। মনে হয় আমাকে না, নীলাকে ভালোবাসে শুভ, তাই এমন করছে। আমি আর শুভর সাথে তেমন কথা বলবো না, যত দূরে থাকতে হয় থাকবো, শুধু শুধু মায়া বাড়িয়ে নিজেকে কষ্ট পেতে হবে। এইদিকে আমি সব ক্লাস শেষ করে মামুনকে বিদায় দিয়ে জেরিনের জন্য দাঁড়িয়ে থাকলাম, কিন্তু তার আসার নামগন্ধ পাচ্ছি না। তাই তাকে কল দিলাম, কিন্তু কল রিসিভ করছে না। তখন পিছন থেকে কেউ একজন বলে উঠল, কাকে খুঁজতেছেন। আমি মেয়ে কণ্ঠ শুনতে পেয়ে মনে করলাম জেরিন, তাই বলতে লাগলাম, এই তোমার এতক্ষণ। আর বলতে পারলাম না, কারণ এই কথাটা বলতে বলতে পিছনে তাকাতে যাকে দেখলাম তাকে দেখে আমার মাথা 440 ভোল্ট গরম হয়ে গেছে। আপনাদের অনুমান ঠিক, এটা নিলাম। তারপর আমি তাকে দেখে বলতে লাগলাম, আমি যাকেই খুঁজি না কেন তাতে আপনার কি। নীলা বলল, আমার তো কিছু না। আচ্ছা তোমার সাথে কি একটু কথা বলা যাবে। আমি বললাম, না আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই। নীলা বলল, প্লিজ শুভ, জাস্ট 5 মিনিট কথা বলবো, প্লিজ না করো না। তার এইরকম অনুরোধ দেখে না করতে পারলাম না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলেন, কথা শুধু 5 মিনিট, এর বেশি না। নীলা মাথা নাড়িয়ে বলল, নীলা বলল, সরি। আমি বললাম, সরি কেন। নীলা বলল, ওই যে তোমাকে অপমান করছি আর অপবাদ দিছি তার জন্য, প্লিজ আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বললাম, নীলা আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার আগের কিছু এখন মনে নেই, তাই বলছি এসব কথা তুলবেন না। নীলা বলল, তুমি বিশ্বাস করো শুভ, আমার এতে কিছু করার ছিল না। ওই নেহালের বাচ্চা আমার তোমার প্রতি হিংসা তৈরি করে দিয়েছে, এতে আমার কিছু করার ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি কিন্তু তোমাকে এখনো অনেক ভালোবাসি, কথা দিচ্ছি আর কখনো ছেড়ে যাব না। আমি একটু হেসে বললাম, ভালোবাসো, তুমি আমাকে এখনো ভালোবাসো। নীলা বলল, সত্যি। আমি বললাম, আরে তুমি আমাকে কখনো ভালোবাসোনি, তাহলে এখন কিভাবে ভালোবাসলে। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে ওই নেহালের কথা ধরে আমার উপর প্রতিশোধ নিতে না, আরো বলতে আমি শুভকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি, আর ছেড়ে যাওয়ার কথা বলছো, হাসালে। জানো আমার এখন অনেক হাসি পাচ্ছে তোমার কথাগুলো শুনে,
নীলা বলল, এমন করে বলো না, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, একটিবার সুযোগ দাও, আর ছেড়ে যাব না। আমি বললাম, আরে আর কত মিথ্যা বলবা, আচ্ছা একটা কথা বলতে পারবা? নীলা বলল, কি? আমি বললাম, এইরকম মিথ্যা বলে কয়জন ছেলের জীবন নিয়ে খেলেছ? নীলা বলল, সত্যি আমি মিথ্যা বলছি না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি। আমি বললাম, তাহলে নেহাল কে ছিল? নীলা বলল, তখন আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর ছেড়ে যাব না। আমি বললাম, এই ছেড়ে যাব না কথাটা আমার কোলে মাথা রেখে বলেছিলে, কিন্তু দেখো আজ আমরা এক হাত দূরে থেকেও অনেক দূরে। নীলা এবার আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ তুমি একটাবার কাছে টেনে নাও। আমি বললাম, একটাবার কাছে আসার কারণ হচ্ছে প্রথমবার তো জীবন নষ্ট করতে পারোনি, এইবার একেবারে শেষ করতে আমার জীবনে আসতে চেয়েছেন তাই না? নীলা বলল, প্লিজ এমন কোনো কিছু আমার উদ্দেশ্য না, আমার শুধু তোমাকে লাগবে। আমি বললাম, হাত ছাড়েন। নীলা বলল, প্লিজ আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। আমি আবারও বলছি, হাত ছাড়েন। নীলা বলল, না আগে বলো তুমি আমাকে ভালোবাসো। এইবার মাথা পুরো গরম হয়ে গেছে, তাই জোরে চিৎকার দিয়ে বললাম, হাত ছাড়। আমি জোরে চিৎকার করাতে নীলা আমার হাত ছেড়ে দিল। আমি বললাম, আপনার সাহস কি করে হলো আমার শরীর টাচ করার? আপনি বলছেন না আমি আপনাকে আজও ভালোবাসি, আসলে এটা ভুল। আমি যদি জীবনে একটা মানুষকে প্রচুর ভালোবেসেছিলাম সেটা হচ্ছে আপনি, আর যদি একটা মানুষকে জীবনে ঘৃণা করে থাকি সেটা হচ্ছেন আপনি। আমি আপনাকে আর কখনো ভালোবাসবো না, শুধু ঘৃণা করে যাব। বাই, আর কখনো আমার সামনে এসে এইভাবে ভালোবাসার কথা বলবেন না। এই বলে আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসতে লাগলাম। নিজেকে কিভাবে যখন ইচ্ছা বলবে ভালোবাসি, যখন ইচ্ছা বলবে তোমাকে ভালোবাসি না। কি জীবনটা কি ছেলে খেলা নাকি? আজ এদের মতো কিছু মেয়েদের জন্য সব মেয়েকে খারাপ বলে। তুমি যদি ভালোবাসতে না পারো তাহলে ভালোবাসা দেখায়ও না, তুমি যদি আগলে রাখতে না পারো তাহলে আগলে রাখা শিখায়ও না, তুমি যদি বিশ্বাস না করো তাহলে অন্যকে বিশ্বাস করা শিখায়ও না, তুমি যদি মায়াতে না পড়ো তাহলে অন্যকে মায়া দেখালে কেন? তুমি নিজের মতো থাকো আর তাকে নিজের মতো থাকতে দিও, তা অন্যের ইমোশন জীবন নিয়ে খেলা করো না। তোমার কোনো অধিকার নেই অন্যের জীবন নিয়ে খেলা করার। এইসব বলতে বলতে বাসায় চলে আসলাম। এইদিকে নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি যত আমাকে এড়িয়ে চলতে বলো বাচ্চা, আমি কিন্তু তোমার পিছন ছাড়বো না, তোমাকেই আমার লাগবে। তুমি ছাড়া আমার এই জীবন শূন্য, তাই তো পরিপূর্ণ করতে তোমাকেই লাগবে। অন্যদিকে জেরিন কলেজ থেকে আমাদের বাসায় এসে ভাবতে লাগলো, না শুভ যখন আমাকে ভালোবাসে না, আমি শুধু শুধু তার পিছনে ঘুরে তার বিরক্তির কারণ হয়ে লাভ নেই, তার থেকে বরং আমি তাকে তার মতো থাকতে দিই আর আমি আমার মতো থাকি। আর আজ বিকালে মামুনদের ওখানে চলে যাব। আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো যায় তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না। আর আজ থেকে শুভর সাথে কোনো যোগাযোগ রাখবো না, আমি তো তাকে ভালোবাসি। আর ভালোবাসা মানে এটা নাই যে তাকে পেতে হবে, ভালোবাসার মানে হচ্ছে তার খুশিতেই আমার খুশি। সে যেখানে থাকুক না কেন আমি চাই সে সুখী থাকুক। আমি না হয় তার পথের দিকে চেয়ে একটা কাটিয়ে দিব সুখ, আমি না হয় তার অপেক্ষায় থাকবো। এমন হতে পারে সে আমার ভালোবাসা বুঝতে পারে আবার আমাকে খুঁজবে, আমি না হয় ততদিন পর্যন্ত তার অপেক্ষায় থাকবো। আমি বাসায় এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে গেলাম। সবাই খাবার খেয়েছে, এখন শুধু আমি বাকি। তারপর আম্মু খাবার দিতে আমি খেয়ে রুমে এসে একটা লম্বা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠতে মামুন আড্ডা দেওয়ার জন্য ফোন দিয়েছিল, তাই তাদের সেখানে আড্ডা দিতে চলে আসলাম। আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরে রুমে বসে পড়তে লাগলাম। হঠাৎ মনে হলো জেরিনের কথা। আজ জেরিনের কি হলো? সে তো আমার সাথে কথা বলতে আসে, খোঁজ নেয়, কিন্তু আজ আসলো না কেন? আর আজ কলেজ থেকে আমাকে কিছু না বলেই চলে আসছে। যাই তার রুমে গিয়ে দেখি কি করছে মেয়েটা। যেই ভাবা সেই কাজ, আমি দেরি না করে জেরিনের রুমে গেলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। তাই ছাদে গেলাম, সেখানেও দেখতে পেলাম না। ছাদ থেকে নিচে নামতে আপুকে দেখলাম টিভি দেখতেছে। আমি গিয়ে আপুকে বললাম, আপু জেরিন কোথায়? জেরিনকে তো দেখতে পাচ্ছি না। আপু বলল, জেরিন মামুনদের বাসায় চলে গিয়েছে। আমি বললাম, কখন আসবে? আসতে দেরি হলে আমি কি নিয়ে আসতে যাবো নাকি? আপু বলল, তার প্রয়োজন নেই, সে একেবারে চলে গিয়েছে। আমি বললাম, কি মানে? কি একেবারে মানে? তোমরা ওকে যেতে দিয়েছো কেন? আরে তুমি কেমন ভাবি ওর? আপু বলল, আমার কি দোষ? সে নাকি বলছে তারপরে অনেক সমস্যা হচ্ছে, সামনে পরীক্ষা, তাই চলে যেতে চাচ্ছে। আমরা অনেক বলেছি কিন্তু থাকেনি। আমি বললাম, ও এই বলে মন খারাপ করে চলে আসলাম। জেরিন চলে যাবে আর আমাকে তো বলে যেতে পারতো, কিন্তু সে বলেনি। আমি এতটা পর হয়ে গেলাম তার কাছে। আচ্ছা হতে পারে আমাকে বলতে ভুলে গিয়েছে। আমি এসব ভাবতে ভাবতে রুমে এসে জেরিনকে কল দিলাম, কিন্তু আমার ফোন জেরিন কেটে দিচ্ছে। আমি বারবার কল দিচ্ছি, বারবার কল কেটে দিচ্ছে। আমি বুঝতেছি না এই মেয়ের আবার কি হলো। ধ্যাত, যে আমার কল ধরছে না আমি তাকে কেন বারবার কল করতেছি। এটা বলে ফোন রেখে পড়তে বসলাম। কিছুক্ষণ পর পর মা খাবার খেতে ডাকলো, তাই খাবার খেতে গেলাম। খাবার খেয়ে এসে ফোন হাতে নিয়ে দেখলাম জেরিন কল দিছে, তাই আমি আবার কল ব্যাক করলাম।
জেরিন বলল হ্যালো। আমি বললাম এই তোমার সমস্যা কি বলো তো। জেরিন বলল কই আমার কোনো সমস্যা নাই। আমি বললাম তাহলে ফোন দিলে কেটে দিচ্ছ কেন, আর আমাদের এখান থেকে চলে যাবে সেটা আমাকে বলে যাওনি কেন। জেরিন বলল বলার প্রয়োজন মনে করি না। আমি বললাম ও আচ্ছা, আমার বলার প্রয়োজন মনে করো না তাই না। জেরিন বলল আচ্ছা ভাই এখন পড়বো। এই বলে জেরিন ফোন কেটে দিল। জেরিন ফোন কেটে দিয়ে বলতে লাগলো স্বপ্নে তোমায় আসতে দেখে আমিও আমার স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে প্রতিটা স্বপ্ন পূরণ হয় না। এইদিকে আমি বলতে লাগলাম জেরিনের আবার কি হলো, সে আমার সাথে এইরকম আচরণ করার কারণ কি, হঠাৎ তার ব্যবহার এরকম হওয়াতে আমি চিন্তাতে পড়ে গেলাম। আমি জেরিনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এইদিকে জেরিন আমাকে এইরকম কথা বলাতে সে নিজে নিজে কান্না করে বলতে লাগলো জেরিন তুই এত খারাপ হয়ে গেলি কবে, তুই তো এমন ছিলি না, তুই কিভাবে পারলি তোর ভালোবাসার মানুষকে এইভাবে কথা বলতে। জেরিন নিজে নিজে এগুলো বলছে আর কান্না করছে। এইভাবে কখন যে ঘুমিয়ে গেল জেরিন নিজেও বলতে পারবে না। আমি আর সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। উদ্দেশ্য জেরিনের সাথে কথা বলাম, কিন্তু ক্লাস টাইম হয়ে গেল এখনো জেরিন কলেজে আসলো না। মামুন বলল কিরে কাকে এইভাবে খুঁজতেছিস। আমি বললাম জেরিনকে। আচ্ছা জেরিন কি আজ কলেজে আসবে না। মামুন বলল না। আমি মন খারাপ করে বললাম কেন কি হয়েছে। মামুন বলল মনি আর জেরিন তারা বাড়িতে গেছে। আমি বললাম কেন, কাল তো মাত্র আসলো। মামুন বলল জেরিনের মা নাকি অসুস্থ তাই। আমি বললাম ও আচ্ছা চল ক্লাসে। তারপর দুইজন মিলে ক্লাস করতে লাগলাম। ক্লাস করে কলেজ থেকে বাসায় এসে জেরিনকে কল দিলাম, কিন্তু কল ধরেনি, তাই ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে আবার কল দিলাম, তাও ধরেনি। মনকে বুঝ দিলাম হয়তো তার মার সেবা করছে। রাতেও কল দিলাম, তাও ধরেনি। তখন মনকে বুঝালাম আজ 4 দিন হয়ে গেল জেরিনের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি এই 4 দিনে এমন কোনো ঘন্টা নেই যে তাকে কল দিইনি, কিন্তু সে আমার কল ধরেনি এবং আমাকে একটিবার কল করেনি। আমার সাথে কেন সবাই এরকম করে, যাকে ভালোবেসে যাই সেই অবহেলা করে দূরে সরে যায়। আমি জেরিনকে ভালোবেসে ফেলেছি। এই 4 দিনে সে আমার সাথে কথা বলেনি, এতে আমি বুঝতে পেরেছি জেরিন আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছে, যাকে ছাড়া সেই অংশে অপরিপূর্ণ। এই 4 দিনে তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তে প্রতিটা ঘন্টা আমার মনে পড়তে মনের ভিতরে এক শূন্যতা জাগিয়ে তুলছে। আমি এই 4 দিন পুরো অস্থির হয়ে গেছি। যখন কোনো কল বা মেসেজ আসতো না, আমি পাগলের মতো ফোনটাকে হাতে নিয়ে দেখতাম এই তো জেরিন কল বা মেসেজ দিয়েছে এই ভেবে। কিন্তু যখনই ফোন হাতে নিতাম তখন এক বিষণ্ণতা ছেয়ে যেত মনে। আমার মনে হয় জেরিন আমার সাথে এটা ইচ্ছে করে করছে, কারণ আমি তার ভালোবাসা বুঝতে পারিনি, তাই সে আমাকে তার ভালোবাসা বোঝাতে এমন করছে। এটা ভেবে আজ খুশি লাগছে কাল আমি আমার জেরিনকে দেখতে পাবো, কারণ আপুরা কালকে চলে যাবে আর সাথে আমিও যাব। আর আমি ঠিক করেছি জেরিনকে আমি বলে দিব আমি যে তাকে কতটা ভালোবাসি। আজ রাতটা যেন কাটতেছেই না, মনটা চাচ্ছে আকাশে গিয়ে চাঁদটাকে ডুবিয়ে সূর্যটাকে উদয় করতে। আমি যার অপেক্ষা করতে পারছি না, আমার যে খুশির টেলায় ঘুম আসছে না। এইদিকে জেরিন সে প্রতি রাতে কান্না করে বিছানা ভিজিয়ে ফেলে, কারণ তার প্রিয় মানুষটা তাকে প্রতিদিন কল করে, কিন্তু তার কল সে ধরে না। জেরিনেরও মন খারাপ। আর 4 দিন হয়ে গেল শুভর সাথে কোনো কথা হয় না, তার মায়াবী মুখখানা দেখা হয় না। জেরিন বলল আচ্ছা আমি যেমন শুভকে মিস করি সেও কি আমাকে মিস করে, আমি যেমন তার অনুপস্থিতিতে নিজের মাঝে শূন্যতা অনুভব করি সেও কি এমন শূন্যতা অনুভব করে, হয়তো না, কারণ সে আমার হলেও কি হবে, আমি তো তার না। আচ্ছা আমি যেমন তার সাথে কথা না বলতে পেরে অস্থির হয়ে আছি সেও কি তেমন অস্থির হয়ে আছে, আমি যে তাকে না দেখতে পেয়ে পাগল হয়ে যাচ্ছি সেও কি তেমন হচ্ছে। সিসি আমি এসব কি ভাবছি, সে তো আমাকে ভালোবাসে না, সে তো নীরাকে ভালোবাসে, আর আমিও না কি পাগল, আমি এইরকম করি বিদায় কি অন্য কেউ করবে নাকি। মনে হয় কারণ মনের জায়গা করে নেওয়াটা বোধহয় ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখা হয়নি। তুমি আমার ভালোবাসা একটি শব্দ পড়তে পারোনি শুভ, আর আমি প্রতিদিন তোমার দেওয়া বেদনাকে রোমান্টিক গল্পের বই মনে করে পড়ে ঘুমিয়ে পড়ি। জেরিন এইগুলো নিজে নিজে বলছে আর কান্না করছে। এইভাবে সে কখন ঘুমিয়ে গেল নিজেও জানে না। এইদিকে সকালে আপুর ডাকাডাকিতে আমি ঘুম থেকে উঠলাম। আমি বললাম কি হয়েছে আপু, এত ডাকাডাকি কেন করছিস, শান্তি মতো ঘুমাতে দিবি না। আপু বলল এই নবাব শান্তি মতো ঘুমালে আর কক্সবাজারে যেতে হবে না, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে, 8টায় রওনা দিব। আমি বললাম ও আপু আমি ভুলে গিয়েছি, আচ্ছা দাঁড়ান আমি ফিরে এসে 2 মিনিটে রেডি হচ্ছি। আপু বলল আমি দাঁড়াতে পারবো না, আমাকেও রেডি হতে হবে। আমি গেলাম, এই বলে আপু চলে গেল। এইদিকে আমি নাচতে নাচতে ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হতে হতে ফাটা গলায় গান গাইতেছি, ও জেরিন শুনতে কি পাও, আমি আসতেছি, আমি আসতেছি,
কেউ হাসবেন না, আমি একজন বিখ্যাত বাথরুম সিঙ্গার, তাই ধন্যবাদ দিয়ে লজ্জা দিবেন না। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করতে লাগলাম। এইদিকে জেরিন আমার আসার কথা শুনে সেই সকাল থেকে রান্না করে গিয়ে রান্না করতেছে। সে সবাইকে বলছে নাকি আজ সে রান্না করবে সব, তাই আর কেউ কিছু বলে না, সে রান্না করছে খুশি মনে। এইদিকে আমরা নাস্তা শেষ করে আম্মু আব্বুর সাথে কিছু কথা বলে তাদের থেকে বিদায় নিয়ে আপু শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। এইদিকে নীলা বসে বসে ভাবতেছে শুভদের আবার কি হলো, আজ কয়দিন ধরে কলেজে দেখছি না, কোনো খবর নাই, কল দিলেও ধরে না। আচ্ছা শুভ কি? না না, এটা হতে পারে না, শুভ শুধু আমার, আর কারো নাম? আমার আর শুভর মাঝখানে যে আসবে তাকে আমি শেষ করে দিব, তাও আমার শুভকেই প্রয়োজন। এইদিকে নিহাল বলল, ওই তোরা কি করছিস, তোদের কি কাজ করতে বলেছি? ভাই একটু অপেক্ষা করেন, আমরা কিছু একটা করব, শুধু সুযোগ খুঁজতেছি, সুযোগ পেলে কাম ছেড়ে ফেলবো। নিহাল বলল, ওই শুভর বাচ্চাকে যত তাড়াতাড়ি পারিস শিক্ষা দিবি, আমি আর অপেক্ষা করতে পারছি না ভাই, চিন্তা করিয়েন না। নিহাল বলল, দরকার প্রয়োজনে মেরে দিবি, আমি সব সামলে নিব। ওকে ভাই, এই বলে ফোন কেটে দিল। নিহাল হাসতে হাসতে বলল, শুভ তুই অনেক বড় ভুল করেছিস, আমার জিনিসের দিকে হাত বাড়িয়ে অনেক বড় ভুল করেছিস, তো গেয়াম। এই বলে একটা শয়তানি হাসি দিল। এইদিকে 3 ঘন্টা পর আমার হবু শ্বশুর বাড়ি পৌঁছালাম। বাসায় এসে এইদিক ওইদিক আমি তাকাচ্ছি আর জেরিনকে খুঁজতেছি, সবাইকে দেখতে পাচ্ছি, আঙ্কেল আন্টি মনি আপু সবাই, কিন্তু আমার মনের পাখি কোথায়? আমি যে তাকে দেখার জন্য অস্থির হয়ে আছি। ওগো প্রিয়তমা গেলে কোথায়, একবার দেখা দাও তোমার এই মায়াবী মুখখানা, এগুলো ভাবছি। তখনই মনি আপু বলল, কি শুভ, কাকে খুঁজতেছ? আমি বললাম, কই কিছু না তো, এমনি তাকিয়ে দেখছি বাসাটা। মনি বলল, ও আচ্ছা, এখানে বসো, আমি নাস্তা নিয়ে আসি। মনি আপু এটা বলে চলে গেল আর আমি একটা সোফায় বসে নিচের দিকে তাকিয়ে ফোন টিপতে লাগলাম। একটু পর চিরচেনা কণ্ঠে বলে উঠল, এই যে মিস্টার, প্রেম পরেও করতে পারবেন, আগে এই নাস্তাগুলো খেয়ে নেন। আমি মেয়েটার কথা শুনে ফোন থেকে নজর সরিয়ে উপরে তাকিয়ে অনেক খুশি হলাম। এখন মনটা চাইতেছে লুঙ্গি ডান্স দিতে, কারণ আমার সামনে জেরিন দাঁড়ানো। এইবার খুশি মনে তার দিকে আরো ভালো করে তাকিয়ে আমার হাসি মুখটা কালো হয়ে গেল, কারণ মেয়েটা একেবারে শুকিয়ে গেছে, এই 4 দিনের চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। আমি বললাম, জেরিন তোমার শরীরের এই অবস্থা কেন? কিন্তু জেরিন আমার সাথে কথা না বলে আমার সামনে নাস্তা রেখে চলে গেল। জেরিনের এইরকম ব্যবহারে আমি কিছুটা কষ্ট পেলেও নিজেকে সামলে নাস্তা করতে লাগলাম। এইদিকে জেরিন সেইখান থেকে এক দৌড়ে তার রুমে এসে কান্না করতে লাগলো আর বলতেছে, শুভ তুমি এখানে কেন এসেছো? শুভ, আমার কষ্ট আরো বাড়াতে? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে দেখলে নিজেকে সামলাতে পারি না, ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে তোমায় ভালোবাসি, কিন্তু বলতে পারছি না, কারণ তুমি অন্য কারোর। তুমি কেন বারবার আমার সামনে এসে আমার মনের অনুভূতিগুলো জাগিয়ে দিচ্ছ? কেন তুমি বারবার আমার সামনে এসে তোমার উপর মায়া বাড়াচ্ছ? কি করব, আমি তো তোমার সাথে থাকতে চাই, কিন্তু ভাগ্যের পরিহাস তুমি অন্য কারো। জেরিন এগুলো নিজে নিজে বলছে আর কান্না করছে। এইদিকে আমি নাস্তা শেষ করতে মনি আপু এসে আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে চলে যাওয়ার সময় আপুকে বললাম, মনি আপু। মনি বলল, বলো। আমি বললাম, জেরিনের কি হয়েছে, ওর শরীর এমন হয়েছে কেন? মনে হয় রাতে কান্না করে, তুমি কি কিছু জানো? মনি বলল, না, মেয়েটা অনেক চাপা স্বভাবের, আমি অনেক জানতে চেয়েছি বাট কিছু বলতেছে না। আমি মনে করছি তোমার সাথে কিছু হয়েছে, কিন্তু এখন দেখছি তুমিও কিছু জানো না। আমি বললাম, ও আচ্ছা, আমি দেখি জেরিনের কি হয়েছে। মনি বলল, দেখিও। আচ্ছা এখন ফ্রেশ হয়ে নিচে আসো খাবার খেতে। আমি বললাম, মাত্র না নাস্তা করলাম। মনি বলল, কি করবে, দুপুর তো হয়ে গিয়েছে। আমি বললাম, তাও ঠিক, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসতেছি। এরপর আমি ফ্রেশ হতে গেলাম আর মনি আপু চলে গেল। এইদিকে জেরিন আমার সামনে আসবে না, তাই আগে ভাগে খাবার নিয়ে রুমে চলে গেল। সবাই ওকে অনেক বলছে একসাথে খেতে, বাট সে বলছে তার নাকি ভালো লাগছে না, তাই রুমে চলে গেছে। এইদিকে আমি ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে গেলাম। নিচে এসে একটা টেবিলে বসে সবার দিকে তাকালাম, সবাই আসছে কিনা তা দেখতে। তখন জেরিনকে দেখলাম না, তাই আন্টিকে বললাম, আন্টি জেরিন কোথায়? আন্টি বলল, বাবা ওর নাকি ভালো লাগছে না, তাই খাবার নিয়ে রুমে চলে গিয়েছে, তুমি কিছু মনে করো না বাবা। আমি একটু মন খারাপ করে বললাম, আরে আন্টি কি যে বলেন না, আমি কেন মন খারাপ করব? আন্টি বলল, আচ্ছা খাও, এইসব আমার মেয়ে বানিয়েছে, সকাল থেকে অনেক কাজ করছে তো তাই হয়তো খারাপ লাগছে। আমি বললাম, এগুলো সব জেরিন বানিয়েছে? মনি বলল, শুভ তুমি আসবে শুনে সেই সকাল থেকে রান্না করে গিয়ে রান্না করতেছিল। আমি একটু খুশি হলাম, জেরিন আমার জন্য এত সব রান্না করছে, তাই আর দেরি না করে খেতে লাগলাম। বা জেরিন অনেক মজা করে রান্না করতে পারে, তার রান্না অনেক মজা হয়েছে। যাই হোক, বিয়ের পর মজা করে বউয়ের হাতে রান্না খেতে পারবো। আন্টি বলল, বাবা খাবার কেমন হয়েছে? আমি বললাম, আন্টি খাবার অনেক মজা হয়েছে, এক কথায় অসাধারণ, যত প্রশংসা করব ততই কম হবে। আপু বলল, হয়েছে, বেশি তেল মাখতে হবে না, এখন খাতো। দেখছেন, একেই বলে শত্রু, আমার ভালো দেখতে পারে না। আমি বললাম, নিজে তো এমন খাবার বানাতে পারে না,
আবার অন্যজনের প্রশংসা করছি এতে জ্বলে নাকি? আমার কথা শুনে আপু শাশুড়ি বলল, এই যে আমার বৌমাকে নিয়ে একদম বাজে কথা বলবে না, আমার বৌমা অনেক ভালো রান্না করতে পারে, বুঝলে? আর যাতে এমন কথা না শুনি। মনে মনে বললাম, বাবা এই ডাইনি এখানে সবাইকে বশ করে রেখেছে, এই ডাইনিকে এখানে যেমন তেমন কথা বলা যাবে না। আমি বললাম, আরে আন্টি আমি তো মজা করলাম, আপু অনেক সুস্বাদু খাবার বানায়। আন্টি বলল, এইরকম মজা জানো আর না শুনি, এইবার খাও তো। এরপর আমি চুপচাপ খেতে লাগলাম। খাবার শেষ করে রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দিতে ঘুমিয়ে গেলাম। এইদিকে আমি আজও কলেজে আসলাম না দেখে নীলা চিন্তা করতে লাগলো, শুভ গেল তো গেল কোথায়, আমি যে তাকে না দেখে থাকতে পারছি না, এইসব নিজে নিজে বলতেছে। তখনই একটা গাছের নিচে মামুনকে বসে থাকতে দেখে নীলার মাথায় আসলো, যদি মামুনকে জিজ্ঞেস করি তাহলে হয়তো বলতে পারবে শুভ কোথায়। এই বলে নীলা মামুনের কাছে গিয়ে বলতে লাগলো, আচ্ছা মামুন, শুভ কোথায়? তাকে তো দেখছি না। মামুন বলল, কেন, শুভকে দিয়ে কি কাজ? নীলা বলল, অনেক কাজ, তুমি বলো শুভ কোথায়? মামুন বলল, অনেক কাজ? আপনার কাজ হচ্ছে মানুষের মন নিয়ে খেলা করা, তাই না মিস নীলা? নীলা বলল, মুখ সামলে কথা বলো, তুমি আমার পার্সোনাল বিষয়ে কথা বলতে এসো না, তোমার যেটা বলছি সেটা বলো। মামুন বলল, আমিও আপনাকে আমার পার্সোনাল বিষয় বলতে ইচ্ছুক না, এখন আপনি যেতে পারেন। নীলা বলল, শুভ কোথায় সেটা জিজ্ঞেস করছি, তোমার পার্সোনাল বিষয় না, তাড়াতাড়ি বলো শুভ কোথায়। মামুন বলল, যেহেতু শুভ আমার বন্ধু সেহেতু এটা আমার পার্সোনাল বিষয়, সো আমি কাউকে বলতে বাধ্য নয়। আর আপনার মতো নিচু খারাপ চরিত্রহীন মেয়েকে তো আমি আরো বলবো না। নীলা বলল, দেখ তুই আমার মুখ খারাপ করাবি না, আমি কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস। মামুন বলল, আর এটাও জানি আপনি এখন শুভর কাছে যেতে চান। নীলা বলল, মামুন বলল, আর এটাও জানি আপনি তার সম্পত্তির জন্য তাকে এখন ভালোবাসেন, কারণ আপনি জেনে গিয়েছেন নেয়ালের কাছে একটা কানাকড়িও নেই, তাই আপনি আবার সোনার ডিম দেওয়া মুরগি খুঁজতেছেন, যেটা এখন শুভ, তাই তো মিস নীলা? নীলা বলল, তুমি এসব কি বলছো? আমি সত্যি শুভকে ভালোবাসি, বুঝলে? তাকে পেতে আমি সব করব, বুঝলে? মামুন হেসে বলল, তুমি একবার শুভকে বোকা বানিয়েছো, কিন্তু আর পারবে না, সে তোমার কাজকর্ম সব আগে থেকেই জানে, বুঝতে পারলে? কিন্তু এটা জানে না যে তুমি আবারও তার সাথে অভিনয়ের খেলা করছো। ছি, আমার ভাবতে অবাক লাগে, একটা মেয়ে এতটা লোভী কেমনে হয়? টাকার জন্য মিথ্যা নাটক, তাও আবার একবার না শত শতবার। এইবার তেমন কিছু আমি হতে দিব না, বুঝলে? আমি সব শুভকে বলে দিব। নীলা বলল, এই শোন, তোর কত টাকা লাগবে বল, আমি দিচ্ছি, তাও তুই শুভকে কিছু বলিস না, আর আমাকে সাহায্য কর শুভকে পেতে, পরে দুইজন ভাগ করে নিব, কেমন অফার? মামুন বলল, আসলে তুই যে একটা মিথ্যাবাদী প্রতারক সেটা তোর এমন কথা শুনে জানতে পারলাম, আর তুই আমাকে কিনতে চাস, তুই যদি তোর সব টাকাও দিয়ে দিস তাও আমি এমন কাজ করব না। থু, এইসব বলে মামুন সেখান থেকে চলে গেল। এইদিকে নীলা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, এই শালার একটা ব্যবস্থা করতে হবে, নাই আমি কখনোই শুভকে পাবো না। এইদিকে আমি সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে জেরিনের রুমে যেতে লাগলাম, আর ভাবতেছি অনেক দিন হয়ে গেল, মেয়েটার সাথে ঝগড়া দুষ্টুমি করা কথা বলা কিছুই হয়নি, আর সব একদিনে পুষিয়ে ফেলবো। এগুলো ভাবতে ভাবতে তার রুমে গেলাম, কিন্তু তাকে পেলাম না, মনটা খারাপ হয়ে গেল। তাই খুঁজতে খুঁজতে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম জেরিন আকাশের দিকে তাকিয়ে কি যেন গভীরভাবে ভাবতেছে। তাই আমি তার পাশে দাঁড়িয়ে বললাম, কি দেখো আকাশে? জেরিন বলল, আকাশ দেখি। স্বপ্ন আমার আকাশ ছোঁয়া, বাস্তবে তাই দিতেছে হাতছানি, হারানোর ভয় নেই যে নিঃস্ব আমি সে তো জানি। আমি বললাম, বাহ, ছন্দ তো ভালোই বলতে পারো। জেরিন বলল, তাই একটু একটু। আমি বললাম, আচ্ছা তোমার কি হয়েছে একটু বলবো আমাকে? জেরিন বলল, ভুলে গিয়েছি, আমার তো অনেক পড়া আছে, আমি যাই, পরে কথা হবে। আমি বললাম, আমার কিন্তু এটা জবাব না জেরিন। জেরিন বলল, পরে কথা হবে, আমি আসি। এই বলে এক দৌড়ে চলে গেল জেরিন। তুমি এমন করছো কেন তা আমি জানি না, কিন্তু এটার পিছনে কিছু একটা কারণ আছে সেটা আমি জানি। হয়তো এতদিন তুমি আমার পিছনে ঘুরতে বলে এখন আমাকে ঘুরাইতেছো, আমিও দেখমু তুমি আমাকে কত এড়িয়ে চলো মিস জেরিন। আমার জীবনটা মনে হয় এমন হবে, শুধু অবহেলার মাঝে পড়ে থাকবে। এটা বলে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। রাতের আকাশে তুমি মোর সুক্তারাম, মনে করেছো তুমি চঞ্চল বিহল দিশাহারাম। সেই সন্ধ্যায় ছাদে আসছিলাম, এখনো যাইনি। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। তখন পিছন থেকে কেউ বলে উঠলো, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।